আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার পছন্দের আয়শাপুরীর ২৬তম গল্প নিয়ে। প্রিয় লিসেনার, আয়শাপুরীর এক এক গল্প এক এক রকম। যারা আয়শাপুরীর আগের গল্পগুলো শোনেননি, শুনে নেবেন। আমি কালো রাত 24 ইউটিউব চ্যানেলে আছে, অথবা ইউটিউবে আয়শাপুরীর গল্প লিখে সার্চ করলে চলে আসবে। আমি সুবিধার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে আয়শাপুরীর সকল গল্পের লিঙ্ক দিয়ে দিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরু করছি আয়শাপুরীর রহস্যময় ভয়ঙ্কর গল্প। আর একটা কথা, আমি আপনাদের সবার প্রিয় ইফতি। আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছি। তো যেহেতু আয়শাপুরীর গল্পের জন্য না করেও পারলাম না, সো আমার গলাটা একটু খারাপ শোনাতে পারে। প্লিজ আপনারা সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক গল্পটি। শুনুন, আপনার এই ছোট্ট ছেলেটার মাঝে ভয়ঙ্কর এক পিশাচ জিনের নজর দেখতে পাচ্ছি। ওই জিনটা আপনাদের বাড়িতে অনেক আগেই থেকে আসে। এই ছেলেটার খোঁজ রাখে, মাঝে মধ্যে এই ছোট ছেলেটার শরীরেও ভর করে। কবিরাজের কথায় বাচ্চার বাবা, যার নাম মতি মিয়া, সে মতি মিয়া বলে উঠলেন, কবিরাজ সাহেব, আমরা কি সব জানি বলেই আপনাকে নিয়ে আসছি। আপনি জিনটার হাত থেকে আমাদের ছেলেকে বাঁচান। মতিমের এরকম কথায় কবিরাজ বললেন, বাচ্চা ছেলেদের কাছে জিন আসে, এই বিষয়টা তো রহস্যময়। এটা নিশ্চয়ই কারণ আছে। আপনি একটা কাজ করেন, আপনার ছোট ছেলেটাকে আমার সামনে বসিয়ে দিন, আমি ওর শরীরে জিনটাকে হাজির করি। কবিরাজের কথায় মতি মিয়া তার ছোট্ট ছেলেটাকে কবিরাজের সামনে বসিয়ে দিলেন। কবিরাজ সাহেব যে মতি মিয়ার ছেলের জিন ছাড়াতে আসছে, এটা এক কান দোকান করে গ্রামের সবার মধ্যে ছড়িয়ে গেছে। সবাই বিষয়টা জানায় জড়ো হয়েছেন মতি মিয়ার বাড়িতে। সবাই গোল করে বসে আছে। এদিকে তখন কবিরাজ মতি মিয়ার ছোট ছেলেটাকে সামনে বসিয়ে দোয়া কালাম পরে ছেলেটার শরীরে ফু দিচ্ছেন। এভাবে কিছুটা সময় চলে গেলে সবাইকে অবাক করে দিয়ে মতি মিয়ার ছোট ছেলেটার পেছনে এসে দাঁড়ালেন ছায়ার মতো একটা অবয়ব। মনে হয় ঘন কালো একটা ছায়া, যার শরীর দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে মানুষের মতো আকৃতির কালো ছায়া একটা এসে বাচ্চাটার পেছনে দাঁড়ালো। হঠাৎ করে এরকম ছায়া দেখে অনেকে ভয় পেয়ে পাশাপাশি গা ঘেঁষে দাঁড়ালো। ওদিকে তখন সেই কালো ছায়াটা ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল, কবিরাজ, আমাকে কেন হাজির করলি? তুই বাচ্চা ছেলের শরীরে আমাকে হাজির করার চেষ্টা করেছিলি। আমি যদি ওর শরীরে হাজির হই, ও এটা সহ্য করতে পারবে না, মারা যাবে। আমরা তো বাচ্চাকে জীবিত লাগবে, মৃত না। জিনটার কথায় কবিরাজ বলল, কে তুই? তুই বাচ্চাটার পেছনে কেন লাগলি? এতটুকু বাচ্চা তোর কি ক্ষতি করছে? কবিরাজের কথায় সে জিনটা বললেন, আমি কোনো বাচ্চার পেছনে লাগি না, না কোনো বাচ্চার কাছে ইচ্ছে করে যাই। এই বাচ্চাটা আমার বলতে ওকে আমার নামে দেয়া। জিনটার কথায় কবিরাজ কিছু বুঝতে না পেরে বললেন, মানে কি? তুই আসলে কি বলতে চাইছিস, খুলে বলতো। তখন জিনটা বললেন, কবিরাজ, আমার কথাটা মন দিয়ে ভাবলে সবটা বুঝতে পারবি। এছাড়া এই বাচ্চার মা বাবাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবি যে বাচ্চা আমার, তাকে তো আমি নিয়েই যাব। হাতের মাত্র 3 দিন বাকি। 3 দিন পর এই কেউ নাই যে আমাকে আটকাতে পারে। জিনের কথায় কবিরাজ রাগ করে বললেন, তুই বললেই কি সব হবে নাকি? 3 দিনের আগেই তো তুই মরতে পারিস, তাই না? আমি তো তোকে বন্দি করতে পারি। কবিরাজের কথায় জিনটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বললেন, তুই বন্দি করবি আমাকে? কবিরাজ, তুই তো তোর দূরের কথা, তোর মতো 100 কবিরাজ আসলেও আমার কিচ্ছু করতে পারবে না। শোন, তোকে আমি একটু ক্ষমতা দেখাই। মতিন মিয়াকে বল একটা আয়না দিতে। তখন কবিরাজ ইশারা দিল, মতি মিয়া একটা আয়না এনে কবিরাজকে দিলেন। এদিকে তখন জিনটা বললেন, কবিরাজ, আয়নার দিকে তাকা, দেখ কি দৃশ্য দেখতে পারিস। জিনটার কথায় কবিরাজ আয়নার দিকে তাকিয়ে চমকে উঠলেন, কারণ আয়নায় কবিরাজের দিকে তাকিয়ে দেখলেন কবিরাজের ছেলে ও মেয়েকে উল্টো করে ধরে রেখেছে জিনটা। এটা কিভাবে সম্ভব? জিনটা তো এখানে, তাহলে ওখানে কে? আয়নার ভেতরে নিজের ছেলে ও মেয়েকে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখে কবিরাজ ভয় পেয়ে বলল, এই আমার ছেলে মেয়েকে কোথায় ধরে রাখছিস? তখন জিনটা বলল, তোর ছেলে মেয়ে কেন, এই মুহূর্তে সবাইকে মারতে পারি। এখন বল, তোর ছেলে মেয়ের কি মাথা দুটো আলাদা করে দিব? তখন কবিরাজ বলল, না না, এটা করিস না। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই আমার ছেলে মেয়ের কিছু করবি না। কথাটা বলে আয়নাটা সরিয়ে ফেললেন কবিরাজ। এরপর মতি মিয়াকে উদ্দেশ্য করে বললেন,
মতি মিয়া, আপনি তো সবই শুনলেন, আমার পক্ষে এখানে থাকা ঠিক হবে না, আমি চলে যাচ্ছি, আপনারা পারলে অন্য কাউকে নিয়ে আসেন। কথাটা বলে কবিরাজ চলে যায়। ওদিকে তখন জিনটা ভয়ঙ্কর একটা হাসি দেয়, আর তখনই গ্রামের যেদিকে পারে দৌড়ে পালাতে থাকে। এরকম অবস্থায় মতি মিয়া ও মতিমের স্ত্রী তার আদরের ছেলেটাকে জড়িয়ে ধরে বসে থাকেন। এদিকে তখন সে জিনটা মতি মিয়াকে বলেন, মতি মিয়া, কবিরাজ নিয়ে এসে অনেক বড় ভুল করলি। তুই যে কথা দিয়েছিলি সে কথা রাখলি না। তোর কথা তো তুই রাখবি না, কিন্তু আমার পাওনা তো আমি নিয়ে যাবই। তোর ছেলেটাকে আমি 3 দিন পর ঠিকই নিয়ে যাব। তোরা নিজেই দিতে বাধ্য হবি, কারণ আজকের পর থেকে তোদের ছেলে ভয়ঙ্কর আচরণ করবে। ওর ভয়ঙ্কর কথাবার্তা, আচার আচরণ দেখে গ্রামের সবাই সহ তোরাও ভয়ে ওকে আমার কাছে দিয়ে দিবি। কথাটা বলে চলে যায় জিনটা। এদিকে তখন মতি মিয়া ও মতিমায়ের স্ত্রী তাদের ছোট ছেলেটা, যার নাম মেরাজ, ওকে নিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে ভয়ে ভয়ে সময় কাটাতে থাকেন মতি মিয়া ও তার স্ত্রী। কি করবে ওরা? একজন কবিরাজকে নিয়ে আসছেন, সে কবিরাজ ভয় পালিয়ে গেলেন। এরকম ঘটনা ঘটবে মতি মিয়া ভাবতে পারেনি। মতি মিয়া ও তার স্ত্রী তাদের ছোট ছেলেটাকে মাঝখানে শুয়ে বিছানায় বসে রইলেন। এদিকে এভাবে কিছুক্ষণ চলে গেলে মতি মিয়ার ছেলে মেয়েরাজও ঘুমিয়ে গেলেন। ছেলে ঘুমিয়েছে দেখে মতি মিয়া ও তার স্ত্রী ওরাও শুয়ে ঘুমিয়ে যাবে এমন সময় হঠাৎ ছেলেটা শুয়ে থাকা অবস্থায় শূন্যে ভেসে ওঠে। এরকম দৃশ্য দেখে মতি মিয়া ও তার স্ত্রী তাড়াহুড়ো করে উঠে ভয়ে ভয়ে বলতে থাকে, বাবা মেরাজ, কি হলো তোর? কি হয়েছে বাবা? মা বাবার কথা এদিকে ছোট ছেলেটা ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠলেন, আমি তোদের ছেলে না, ছাড় আমাকে, আমাকে ধরে রাখবি না, ছাড়, আমি বাইরে যাব রক্ত খেতে। ছোট ছেলের মুখে এসব কথা শুনে মতিমের স্ত্রী তো চিৎকার শুরু করলেন। মতিমের স্ত্রী চিৎকারের আশেপাশে তেমন কেউ ভয় না আসলেও 2-1 আসে আর দরজার ওপাশ থেকে ডাকতে থাকে আর বলে, মতি ভাই, কি হয়েছে? ভাবি চিৎকার করছে কেন? বাইরে থেকে অন্য কারোর আওয়াজ পেয়ে মেরাজ নামের ছোট্ট ছেলেটা শূন্য থেকে ধপাস করে বিছানায় পড়ে ঘুমিয়ে গেলেন। এদিকে তখন মতিমের স্ত্রী দরজা খুলে দিলে বাইরে থাকা লোকেরা ঘরে ঢুকে বললেন, কি হয়েছে, চিৎকার দিলেন যে? তখন মতি মিয়া ওদের সব ঘটনা খুলে বললেন। সব শুনে ওরা বললেন, মেরাজকে নিশ্চয়ই জিনপরি আছর করেছে, ও শরীরে নিশ্চয়ই জিন ঢুকে গেছে, নইলে এরকম একটা বাচ্চা এরকম শূন্যে কিভাবে উঠবে? রাত পেরিয়ে সকাল হলে অন্য কোনো কবিরাজের খোঁজ করো। কথাটা বলে চলে গেলেন ওরা। এদিকে বাকি রাতটুকু না ঘুমিয়ে ঘরে লাইট জ্বালিয়ে ছেলেকে নিয়ে বসে রইলেন মতি মিয়া ও তার স্ত্রী। এভাবে রাত পেরিয়ে সকাল হলো। সকাল হলে মতি মিয়া আরেকজন কবিরাজের কাছে গিয়ে ছেলের বিষয় সব খুলে বললেন। সব শুনে কবিরাজ ওনার বাড়িতে থেকে খোঁজ নিয়ে মতি মিয়াকে বললেন, মতি মিয়া, তোমার ছেলের কাছে যে জিনটা আসে এরা সাধক প্রকৃতির পিশাচ জিন, এরা খুব শক্তিশালী ও জেদি হয়। আমি ওই জিনটার সাথে শক্তিতে পারবো না। আমি যদি তোমার ছেলে থেকে জিনটাকে ছাড়াতে যাই তাহলে জিনটা আমাকে সহ আমার পুরো পরিবারকে শেষ করে দিবে। আমি জিনটার বিষয়ে বেশি কিছু বলতে চাই না, তুমি অন্য কোনো কবিরাজ দেখাও। কবিরাজের কথায় মন খারাপ করে বাড়িতে আসে মতি মিয়া। এদিকে সেই রাত থেকে শুরু হয় এক ভয়ানক কাহিনী। ভয়ানক কাহিনী শুরু হয় গ্রামের একজন মানুষের সাথে। উনি সন্ধ্যার পর বাজার থেকে বাজার করে বাড়িতে ফিরছিলেন। এমন সময় উনি দেখেন ওনার সামনে সামনে একটা বাচ্চা হেঁটে যাচ্ছে। সামনে বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছে, ওর মুখ দেখা যাচ্ছে না, তাই উনি বলে উঠলেন, কে রে তুই? তোর বাবার নাম কি? কিন্তু লোকটার কথায় ছেলেটা কোনো কথা বলেন না, পেছনে ঘুরে তাকায়ও না। এমন সময় সেই লোকটা আবারও জিজ্ঞাসা করলে এবার ছেলেটা ঘুরে তাকায়। ছেলেটা ঘুরে তাকাতেই সেই লোকটা ভয়ে প্রচণ্ড এক চিৎকার দেন, কারণ সামনে থাকা বাচ্চাটার মুখটা ছিল খুবই ভয়ঙ্কর। বাচ্চাটার একটা চোখ কুচকুচে কালো আর একটা চোখ সাদা। মুখের গালের মধ্যে মনে হচ্ছে কেউ কেটে দিচ্ছে, দাঁতগুলো কালো ও রক্তাক্ত। এরকম ভয়ঙ্কর ছেলেকে দেখে উনি চিৎকার দিয়ে দেন এক দৌড়। এদিকে সেই রাতে গ্রামের আরও কয়েকজনের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তেমনি আরেকজনের ঘটনা বলি। ঘড়িতে রাত 10টা কি 11টা এরকম সময় হবে। মিলন নামে একজন বাড়ির উঠানে একটা বাচ্চার কান্না শুনে ঘুম ভেঙে যায় ওনার। ঘুম ভেঙে যেতে মিলন নামে উনি ওনার স্ত্রীকে বলেন, এই বাইরে কার বাচ্চা কান্না করে? তখন ওনার স্ত্রী বলেন, তা তো জানি না, আমাদের বাচ্চা তো পাশের ঘরে ও দাদির সাথে ঘুমায়, আর ওর কান্নার আওয়াজ তো এরকম না। এই বলে মিলন ও ওনার স্ত্রী দুজনে দরজা খুলে বাইরে বের হয়। বাইরে বেরিয়ে ওরা কাউকে দেখতে পারে না।
ওরা বাইরে কাউকে না দেখে আবারও ঘরে এসে দরজা লাগিয়ে যেই না পেছনে ঘুরে তাকিয়েছে, তখনই দুজন ভয়ে চিৎকার করে উঠছে। কারণ পেছনে ঘুরে দুজনে দেখছে বিছানায় বসে আছে ভয়ঙ্কর দেখতে সেই ছোট্ট ছেলেটা। মিলন ওনার স্ত্রী বাচ্চা ছেলেটাকে দেখে ভয় পেয়ে ঠিকই, কিন্তু ওরা বাচ্চাটাকে চিনতে পারছে। মানে এই ভয়ঙ্কর বাচ্চাটা হুবহু দেখতে মতি মিয়ার ছেলে মিরাজের মতো। মিরাজের মতো ভয়ঙ্কর ছেলেটাকে দেখে ওরা দুজন চিৎকার করে দরজা খুলে বাইরে যান। এদিকে ওদের চিৎকারে আশেপাশে সবাই আসলে ওরা সব খুলে বলেন। তখন কয়েকজন লাঠি সোটা নিয়ে ঘরে ঢুকে দেখেন কেউ নেই। ঘরে কাউকে না দেখে সবাই চলে যান। এদিকে তখন মিলন ওনার স্ত্রী ভয়ে সেই ঘরে আর না ঢুকে অন্য ঘরে গিয়ে ঘুমান। এভাবে ভয়ের মাঝে রাত শেষে সকাল আসে। সকাল হওয়ার সাথে সাথে যারা যারা ভয় পেয়েছে সবাই বিচার নিয়ে চলে যায় মতি মিয়ার বাড়িতে। সেখানে যাবার পর সবাই ডাকতে থাকে, মতি মিয়া ও মতি মিয়া বাইরে বের হও। সবার ডাকে মতি মিয়া ও তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলেন। ওরা বেরিয়ে আসায় যারা ভয় পেয়েছে তারা বললেন, মতি মিয়া, আমরা একটা বিচার নিয়ে আসছি, তোমার ছেলে কোথায়, ওকে ডাকো। কাল রাতে ভয়ঙ্কর রূপে এসে আমাদের ভয় দেখিয়েছে, ওর ভয়ঙ্কর রূপ দেখে ভয় অনেক জ্বর চলে আসছে। সবার কথায় মতি মিয়া বলেন, মানে আপনারা এসব কি বলেন? আমার ছেলে ভয়ঙ্কর রূপে গিয়ে আপনাদের ভয় দেখালে কি? বাবা, আমার ছেলে তো মানুষ, মানুষেরা কিভাবে ভয়ঙ্কর রূপ নিতে পারে? এটা কি বলছেন কি আপনারা? তখন একজন বলল, তোমার ছেলে মানুষ না জিন তা তো আমরা জানি না বাপু, আমরা এটা জানি তোমার ছেলেকে জিনে ধরেছে। সেদিন কবিরাজের সামনে জিনটা এসে বলেছিল না, তোমার ছেলেটা ওই জিনটার পাওয়া নাকি তোমার ছেলে। তোমার মধ্যে ছেলের মধ্যে ঝামেলা আছে, নইলে ওই ভয়ঙ্কর রূপে এসে আমাদের ভয় দেখাবে কেন? তখন মতি মিয়া বললেন, আমার ছেলের সাথে জিন আছে এটা ঠিক, কিন্তু আমার ছেলে ভয়ঙ্কর না। আপনারা কাকে কাকে দেখে ভয় পেয়েছেন আমি জানি না। এদিকে তখন মতি মিয়ার স্ত্রী বললেন, তাছাড়া আমাদের ছেলেটা তো কাল সারা রাত ঘরেই ছিল, আমরা ওকে পাহারা দিয়েও রাখছি, ও কিভাবে যাবে আপনাদের ভয় দেখাতে? তখন সবাই বললেন, কিভাবে গেছে এটা জানি না, আমরা আজকে সতর্ক করলাম, এরপর ও যদি তোমার ছেলেকে দেখে ভয় দেখাতে সেদিন অন্য কোনো ব্যবস্থা নেব। কথাটা বলে সবাই চলে গেলেন। এদিকে তখন মতি মিয়া ও তার স্ত্রী ঘরে গিয়ে ছেলেকে সামনে বসে বললেন, বাবা, তুমি কি গতকাল রাতে কোথাও গিয়েছিলে? মা বাবার কথায় ছোট্ট ছেলেটা মাথা নাড়িয়ে বললেন, না। এদিকে তখন মতি মিয়া ও তার স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, গ্রামের মানুষ কাকে দেখেছেন। এভাবে চিন্তায় চিন্তায় সে দিনটা কেটে যায়। দিন পেরিয়ে রাত আসে। রাত হলে মতি মিয়া ও তার স্ত্রী দুজনে মিলে ছেলেকে শুইয়ে দিয়ে বসে পাহারা দিতে থাকে। এভাবে অনেকক্ষণ পাহারা দেবার পর হঠাৎ মতি মিয়া ও তার স্ত্রীর ঘুম চলে আসে। ওদের ঘুম আসে, ওরা ঘুমিয়ে যায়। ওরা ঘুমানোর পর হঠাৎ মধ্যরাতের দিকে ওদের ঘুম ভেঙে গেলে ওরা দেখেন ওদের বাচ্চা বিছানায় দাঁড়িয়ে আছে, ওর চেহারা অনেক ভয়ঙ্কর। হঠাৎ করে ভয়ঙ্কর চেহারা দেখে মতি মিয়া ও তার স্ত্রী দেন এক চিৎকার। এদিকে তখন মতি মিয়া ও তার স্ত্রীকে অবাক করে দিয়ে তাদের ছেলেটা দরজা খুলে দৌড়ে বাইরে চলে যায়। এদিকে তখন মতি মিয়া বিছানা থেকে উঠে ছেলের পেছনে দৌড় দেন। মতি মিয়া বাইরে গিয়ে খুঁজতে থাকে ছেলেকে। ওদিকে গ্রামের মধ্যে শুরু হয় অন্য এক ভয়ানক ঘটনা। গ্রামের প্রায় বাড়িতে ঘটতে থাকে একই রকম ঘটনা। হঠাৎ করে কারোর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখেন তার বুকে বসে আছে মতি মিয়ার ছেলে মেরাজ। মেরাজের ভয়ঙ্কর চেহারা। কেউ বা দেখেন তাদের পায়ের কাছে বসে আছে মেরাজ ভয়ঙ্কর রূপ নিয়ে। এরকম দৃশ্য দেখে সবাই তো ভয়ে চিৎকার করতে থাকে। এক এক গ্রামে কয়েকটা বাড়িতে ঘটনা ঘটে। এরকম ভয় পাবার পর সেই রাতে লাঠি সোটা আর লাইট নিয়ে সবাই মতি মিয়ার বাড়িতে আসে। সবাই এসে রাগ করতে থাকে মতি মিয়ার সাথে। এমন সময় মতি মিয়া বলে, আমার সাথে রাগারাগি করে কোনো লাভ নেই, কারণ আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আমার সাথে সবাই খুঁজে আগে ছেলেকে খুঁজে পাই, তারপর আমার বিচার করিও বা আমার ছেলের। মতি মিয়ার কথায় সবাই খুঁজতে থাকে মেরাজকে। গ্রামের বাঁশঝাড়, জঙ্গল, গাছ, বাড়ি সবখানে খুঁজে মতি মিয়ার ছেলেকে পাওয়া যায় না। এদিকে অনেক খুঁজে মতি মিয়ার ছেলেকে না পেয়ে সবাই বলে, ও কোথায় গেছে জানি না, যদি হারিয়ে যায় বা জিনটা ওকে নিয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয়েছে, আর যদি কাল থেকে ওকে খুঁজে পাওয়া যায় তাহলে ওর বিচার হবে। কথাটা বলে সবাই চলে যায়। এদিকে তখন মতি মিয়ার স্ত্রী ও মতি মিয়া দুজনে কান্না করতে থাকে। সবাই আছে বিচার নিয়ে। এদিকে ওদের ছেলেটা যে হারিয়ে গেল এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কান্না করতে করতে বাড়িতে চলে যায় মতি মিয়া ও তার স্ত্রী। বাড়িতে গিয়ে মন খারাপ করে ঘরে ঢুকে অবাক হয়ে দেখেন তাদের
ছেলেটা বিছানায় শুয়ে আছে। ছেলেকে ঘরে দেখে মতি মিয়া ও তার স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে ছেলের কাছে গেলেন। গিয়ে দেখলেন ছেলে তো স্বাভাবিকভাবে ঘুমাচ্ছে। ছেলেকে ঘুমাতে দেখে মতি মিয়া বললেন, এটা কিভাবে সম্ভব? আমার ছেলেকে সবাই মিলে পুরো গ্রামে খুঁজলাম, কোথাও পেলাম না, এখন থেকে ঘরে শুয়ে আছে। এদিকে তখন মতি মিয়ার স্ত্রী বললেন, হ্যাঁ গো, আমার না ভয় করছে। ছেলেটা হঠাৎ কি হলো? ওর চেহারা ভয়ঙ্কর হলো কিভাবে? এখন তো ভালো আছে, কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর রূপ নিয়ে বাইরে চলে যায়। স্ত্রীর কথায় মতি মিয়া বলল, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, একটা কাজ করি, ছেলের পায়ে দড়ি বেঁধে ওর পাশে বসে থাকি, যেন কথাও পালাতে না পারে। কথাটা বলে সেটাই করলেন মতি মিয়া ও ওনার স্ত্রী। সাবধানে ছেলের পায়ে দড়ি বেঁধে পাশে বসে রইলেন। এভাবে রাতটা পেরিয়ে সকাল হলো। আশেপাশে অনেকে জেনে গেল মতি মিয়ার ছেলেকে পাওয়া গেছে। মতি মিয়ার ছেলে মিরাজ বাড়িতে আছে এটা জেনে গ্রামের সবাই এসে জড়ো হলেন মতি মিয়ার বাড়িতে। সবাই এসে মতি মিয়াকে বলতে লাগলেন, মতি মিয়া, কোথায় তোমার ছেলেকে নিয়ে বের হও। এদিকে তখন পায়ে দড়ি বাঁধা অবস্থায় মতি মিয়া তার ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে আসলেন। ছেলেকে নিয়ে বাইরে আসায় সবাই জিজ্ঞাসা করলেন, ছেলে পায়ে দড়ি বাঁধা কেন? তখন মতি মিয়া সব ঘটনা খুলে বললেন। সব বলে মতি মিয়া বললেন, আমার ছোট ছেলেটার আর কি বিচার করবেন? এর থেকে আমাকে কোনো কবিরাজ নিয়ে আসতে সাহায্য করুন, এতে আমার ছেলের উপকার হবে, আপনাদের সাথেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে না। মতি মিয়ার কথায় গ্রামের সবাই বলতে লাগলেন, ঠিকই তো, এতটুকু বাচ্চার আর কি বিচার করব? ও তো ইচ্ছা করে এমনটা করে না, ওকে জিন ভর করে এমন করে। এই বলে গ্রামের সবাই তখনই খোঁজ করে একজন কবিরাজ নিয়ে আসলেন। কবিরাজ আসায় সবাই গোল করে বসে কবিরাজকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে কবিরাজ বললেন, মনে হয় ওকে জিনে ধরেছে, জিনে ভর করে ওর শরীরে। আপনারা চিন্তা করেন না, আমি এখনই সবার সামনে জিনটাকে হাজির করে বন্দি করব। কথাটা বলে মতি মিয়া ছেলে মেরাজের সামনে বসিয়ে কি জানি পড়তে লাগলেন। এদিকে এভাবে কিছুক্ষণ চলে গেলে হঠাৎ করে মতি মিয়ার ছোট্ট ছেলেটা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন কবিরাজের গালে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে মতি মিয়ার ছেলে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। ভয়ঙ্কর রূপ নিয়ে বড়দের মতো করে ভয়ানক এক কণ্ঠে বলে উঠলেন, কবিরাজ, তোর এত বড় সাহস আমার কাজে বাধা দিতে আসছিস? আমি আজ রাতে এই মেরাজ নামে ছেলেটাকে নিয়ে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। কথাটা বলে মতি মিয়ার ছেলে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে তার হাত উপরে করলেন। এদিকে তখন কোথা থেকে 3-4টা বাচ্চা ভয়ঙ্কর রূপ নিয়ে ওখানে আসলেন। সবগুলো বাচ্চা দেখতে একই রকম, মতি মিয়ার ছেলে মেরাজের মতো। সবগুলো বাচ্চা একই রকম দেখে গ্রামের সবাই ভয় পেয়ে গেলেন। এদিকে তখন সবগুলো বাচ্চা কবিরাজের উপর ঝাঁপিয়ে পড়লেন। বাচ্চাগুলো কবিরাজের হাত পা গলা পেট সবখানে কামড় দিয়ে রক্ত বের করতে লাগলেন। এসব দৃশ্য দেখে কবিরাজ চিৎকার করতে লাগলেন। এমন অবস্থায় গ্রামের সবাই ভয়ে যে যেদিকে পারেন দৌড়াতে লাগলেন। সবাই দৌড়ে পালানোর পর একসময় উপায় না পেয়ে কবিরাজও দৌড়ে পালিয়ে যায়। কবিরাজ পালানোর পর বাচ্চাগুলো বাতাসে মিশে যায় আর মতি মিয়ার ছেলে জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়। ছেলে জ্ঞান হারিয়ে পড়ে গেছে দেখে মতি মিয়া ও ওনার স্ত্রী দৌড়ে ছেলের কাছে আসে আর বলে, বাবা কি হয়েছে? কথাটা বলে ছেলেকে কোলে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ছেলের পায়ে আবারও দড়ি বেঁধে ছেলের জ্ঞান ফেরান মতি মিয়া। ছেলের জ্ঞান ফিরলে মতি মিয়া ও তার স্ত্রী ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাদের সাথে এসব কি ঘটছে, কোন ঘটনা? সেই জিনটা বলছে আজকে রাত ওকে নিয়ে যাবে। এসব চিন্তা করে মতি মিয়া পাগলের মতো সবাইকে জিজ্ঞাসা করতে থাকে ভালো বড় কোনো কবিরাজ আছে কিনা। তখন পাশের গ্রামের একজন লোক বললেন, দূরের গ্রামে একজন কবিরাজ আছে, নাম সালাম কবিরাজ, ওনাকে গিয়ে নিয়ে আসেন। সালাম কবিরাজ অনেক বড় কবিরাজ, আল্লাহ চাইলে সালাম কবিরাজ তোমার ছেলেকে সুস্থ করতে পারবে, ওই জিনের হাত থেকে বাঁচাতে পারবে। ওনার কথা শুনে সব ঠিকানা নিয়ে মতি মিয়া বাড়ি না গিয়ে ওদিকে দিয়ে রওনা করে সালাম কবিরাজের বাড়ির দিকে। প্রায় 1-1.5 ঘন্টা হাঁটতে হাঁটতে মতি মিয়া সালাম কবিরাজের বাড়িতে আসে। ওখানে এসে হাঁপাতে হাঁপাতে মতি মিয়া বলেন, বাড়িতে কেউ আছেন? এটা কি সালাম কবিরাজের বাড়ি? মতি মিয়ার ডাকে সালাম দাদু বাইরে বেরিয়ে বললেন, কে আপনি? তখন মতি মিয়া বললেন, আমার বাড়ি অনেক দূরে, আপনি কি সালাম কবিরাজ? তখন সালাম দাদু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমি সালাম কবিরাজ। তখন মতি মিয়া কান্না করতে করতে বললেন, আমার সাথে এখনই চলুন কবিরাজ সাহেব, আমার ছেলের অবস্থা খারাপ। মতি মিয়ার কথায় সালাম দাদু বলেন, আপনি হাঁপাচ্ছেন, এদিকে আসুন, বসুন, আমি আপনার সব কথা শুনবো, আল্লাহ চাইলে সাহায্য করব, কান্না করবেন না। কথাটা বলে সালাম দাদু মতি মিয়াকে পানি খেতে দিলেন। দাদু পানি দিয়ে মতি মিয়া পানি খেলেন। এদিকে তখন দাদু বললেন,
এবার বলেন তো ঘটনা কি, সব খুলে বলেন। দাদুর কথায় মতি মিয়া সব ঘটনা খুলে বললেন। মতি মিয়া আরও বললেন, তাড়াতাড়ি চলুন, আজ সন্ধ্যা হবার আগেই পৌঁছাতে হবে, রাত হলে জিনটা আমার ছেলেকে নিয়ে যাবে। এই বলে অনেক অনুরোধ করে থাকে মতি মিয়া। মতি মিয়ার অনুরোধে সালাম দাদু বলেন, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আপনার সাথে যাচ্ছি। আপনি বাড়িতে তো অনেক দূর, আমি একা যাওয়া আসা করতে অনেক সমস্যা হবে। আমার একটা নাতি আছে, নাম নিশাদ, আমি নিশাদকে সাথে নিয়ে যাই। সালাম দাদুর কথায় মতি মিয়া বলেন, ঠিক আছে, আপনারা যা কি ইচ্ছা হয় সাথে নিন, তবু আমার সাথে এখনই চলুন। তখন সালাম দাদু মতি মিয়াকে নিয়ে আমার বাড়ির কাছে আসে। দাদু আমার বাড়িতে কাছে এসে আমাকে ডাকতে থাকেন। দাদু ডাকে আমি বাইরে বের হয়ে বলি, আরে দাদু কেমন আছো? এই সময় হঠাৎ, আর উনি কে? তখন সালাম দাদু বললেন, ওনাকে চিনবি না, ওনার বাড়ি অনেক দূরে, খুব সমস্যায় পড়ে আমার সাহায্য নিতে আসছে। দূরের পথ, একে একা যাওয়া আসা কেমন হয়, তাই তোকে ডাকতে আসলাম। আচ্ছা, এই কথা, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলে ঘরে গিয়ে রেডি হয়ে আমার বউ আয়শাপুরীকে বলে বাইরে আসলাম। বাইরে এসে রওনা করলাম মতি মিয়ার বাড়ি থেকে। প্রিয় লিসেনার, যারা আয়শাপুরীর নতুন গল্প শুনছেন বা পড়ছেন তাদের একটু বলে দিই, আমি নিশাদ। আয়শাপুরী যে এই গল্পের আসল নায়িকা, সে আয়শাপুরী আমার বউ। আয়শাপুরীর হাতে বিশেষ শক্তিশালী একটা চুড়ি আছে, যার ফলে সাধারণ কোনো জিনপুরি আয়শার সাথে শোক দিতে পারে না। আয়শাপুরী আমার বউ। সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। সালাম দাদু আমার গ্রামবাসী দাদু হলেও আপন দাদুর মতো। উনি কোথাও জিনপুরি ছাড়াতে গেলে আমাকে সাথে নিয়ে যায়। আশা করি আয়শাপুরী ও সালাম কবিরাজের বিষয়ে জানতে পারছেন। এখন গল্পে ফিরি। আমিও সালাম হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলাম মতি মিয়ার বাড়িতে। মতি মিয়ার বাড়িতে যাওয়ায় আশেপাশের বা গ্রামের কেউ ওখানে আসেনি, কারণ এর আগেই 2-3 বার গ্রামবাসী মতি মিয়ার ছেলে মেরাজের জিন ছাড়াতে দেখতে এসে বিপদে পড়ছে। আমিও সালাম দাদু মতি মিয়ার বাড়িতে যাবার পর ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি ওনার ছেলে মেরাজকে পায়ে দড়ি বেঁধে রেখেছে। ছোট্ট একটা ছেলে দড়ি দিয়ে বাঁধা, এটা দেখতে অনেক খারাপ লাগছিল। এই দৃশ্য দেখে সালাম দাদু বললেন, ওর পায়ের বাঁধন খুলে দিন। দাদুর কথায় মতি মিয়া বলল, না কবিরাজ সাহেব, ওর পায়ের বাঁধন খুলে দিলেও ও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, আপনার উপর আক্রমণ করবে। তখন সালাম দাদু বললেন, কি করবে আমি দেখে নেব, আপনি ওর পায়ের বাঁধন খুলে দিন। দাদুর এরকম কথায় মতি মিয়া ওনার ছেলের পায়ের বাঁধন খুলে দিলেন। তখন সালাম দাদু বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? দাদুর কথায় ছেলেটা বললেন, আমার নাম মেরাজ। মেরাজের কথায় সালাম দাদু মতি মিয়া ও ওনার স্ত্রীকে বললেন, আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনাদের কি কাউকে সন্দেহ হয়, মানে কেউ আপনাদের ছেলেকে কালো জাদু করতে পারে, এরকম কিছু? তখন মতি মিয়া বললেন, না, এরকম কিছু করছে বলে মনে হয় না। তখন দাদু আবারও বললেন, আপনার ছেলের সাথে এরকম ঘটনা কতদিন ধরে ঘটে? জন্মের পর এরকম হয়েছিল কি? তখন মতি মিয়া বললেন, না, ছোটবেলায় ঠিকই ছিল, এতদিন কোনো সমস্যা হয়নি। কিছুদিন ধরে এরকম হচ্ছে। আমার ছেলে মেরাজের বয়স আজ 5 বছর পূর্ণ হবে। মতি মিয়ার এসব কথাই সালাম দাদু বললেন, আপনার কথায় মনে হচ্ছে এটা তো জিনটা নিশ্চয়ই আপনাদের সাথে কোনো চুক্তি করেছে বা চুক্তি করে ওকে কেউ পাঠিয়েছে। আচ্ছা, আপনারা তো এর মা বাবা, আপনাদের জানা গোপন কোনো কথা থাকলে না লুকিয়ে বলেন, এতে আপনাদেরই সাহায্য হবে। তখন মতি মিয়া ও মতি মিয়ার স্ত্রী বললেন, না, আমরা কিছু জানি না, হঠাৎ করে এরকম সমস্যা হচ্ছে। ওদের কথায় সালাম দাদু বললেন, আচ্ছা, আমাকে এই ঘরে একটু একা থাকতে দিন তো, আপনারা পাশের ঘরে একটু যান, আমি একটু পরে ডাকলে আসবেন। সালাম দাদুর কথায় মতি মিয়ার স্ত্রী ও তার ছোট ছেলেটাকে নিয়ে পাশের ঘরে গেলেন। এদিকে সালাম দাদু বড় বাবা জিনকে ডাকলেন। বড় বাবা জিন সালাম দাদুর যে দাদু, ওনার নাম সালাম, দাদুর বাবার বন্ধু জিন ছিলেন, সে সুবাদে বড় বাবা জিন সালাম দাদুর ডাকে আসে এবং সাহায্য করে। তো বড় বাবা জিন আসায় সালাম দাদু সালাম দিয়ে বললেন, বড় বাবা, একটু সাহায্য লাগবে। এই বাড়ির একটা ছেলেটাকে জিনে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যেতে চাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখুন তো। সালাম দাদুর কথায় বড় বাবা জিন তাই করলেন। বড় বাবা জিন খোঁজ নিয়ে বললেন, সালাম, এই ঘটনার জন্য মতি মিয়া ও মতি মিয়ার স্ত্রী দায়ী। তুমি মতি মিয়া ও তার স্ত্রীকে বলো সব খুলে বলবে, সব খুলে না বললে বলো তুমি চলে যাবা, এই কাজ করবা না। কথাটা বলে বড় বাবা জিন চলে যায়। এদিকে তখন সালাম দাদু মতি মিয়া ও তার স্ত্রীকে ডাকে। দাদুর ডাকে মতি মিয়ার স্ত্রী সন্তানকে নিয়ে ঘরে আসায় সালাম দাদু রাগ করে বললেন, আপনারা এরকম কেন? আপনাদের না একটু আগেও জিজ্ঞাসা করলাম, কিছু গোপন করে থাকলে বলেন, আমার কাছ থেকে এড়িয়ে গেছেন কেন? আমি জেনে গেছি আপনাদের ভুলের কারণে আপনাদের ছেলে মেরাজের সাথে ঘটনা ঘটছে। কিসের ঘটনা এখনই খুলে বলুন, বলবেন নাকি এখান থেকে চলে যাব?
কথাটা বলে সালাম দাদু আমি চলে যেতে চাইলে মতি মিয়া বলেন, দাঁড়ান, যাবেন না কবিরাজ সাহেব, আমি বলছি, আপনাকে সব কাহিনী খুলে বলছি। মতি মিয়ার কথায় আমিও সালাম দাদু বসে বললাম, বলুন কি ঘটনা। তখন মতি মিয়া কান্না করতে করতে বললেন, আমাদের লোভের কারণে আজ হয়তো আমাদের ছেলের সাথে এমন হচ্ছে। ঘটনা আজ থেকে 5 বছর আগের। আমাদের বাড়ির পেছনে বড় যে আম গাছটা আছে, সেই গাছে থাকতো একটা জিন। সে জিনটা এক রাতে আমাকে স্বপ্নে এসে বলে, মতি মিয়া, আমি আম গাছে থাকি, আমি তোমাকে সোনার একটা পুতুল দিব, তুমি কি এটা নিবা? এরকম স্বপ্ন দেখে সে রাতে ঘুম ভেঙে যায় আমার। এই ঘটনার পর পর 3 রাত আমি এরকম স্বপ্ন দেখি। শুধু আমি না, আমার স্ত্রীও একই রকম স্বপ্ন দেখে। পরপর 3 রাতে এরকম স্বপ্ন দেখার পর বিষয়টা ভাবনায় চলে আসে। তখন আমি আমার স্ত্রী দুজনে মিলে চিন্তা করি কি করা যায়। দুজনে চিন্তা করে এটা ঠিক করি, স্বপ্নের মাঝে যে আমাদের সোনার পুতুল দিতে চাই তার সাথে কথা বলবো। সে কে, সে কি আসলে কোনো জিন না অন্য কিছু, এটা জিজ্ঞাসা করব। এই ভাবনা মতো সে রাতে শুয়ে পড়ি। আমরা ঘুমানোর পর রোজ রাতের মতো সে রাতেও স্বপ্ন সেই জিনটা আসে। জিনটা এসে আমাকে বলেন, মতি মিয়া, তুমি তো বললা না সোনার পুতুলটা নিবা কিনা। সেই জিনের কথায় আমি এবার কথা বলে উঠি। আমি স্বপ্নের মাঝে জিজ্ঞাসা করি, আপনি কে? আমাদের যতদূর মনে হয় আপনি একটা জিন। আমার কথায় উনি বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি একটা জিন। আমি তোমার বাড়ির পেছনের আম গাছ থেকে থাকি অনেক বছর হলো। আমার কাছে একটা সোনার পুতুল আছে, এটা আমি তোমাকে দিতে চাই। তুমি যদি এই পুতুলটা নিয়ে বিক্রি করো তাহলে অনেক টাকা পাবা, অল্প সময় ধনী হয়ে যাবা, বিনিময়ে আমাকে একটা জিনিস দিলে হবে। তখন আমি জিজ্ঞাসা করি, কি জিনিস? আমার কাছে তো দেবার মতো কিছুই নেই। তখন জিনটা বলে, আছে, আমি যা চাই সেটা তোমার কাছে এখনো আসেনি, তবে আসবে। তোমার স্ত্রী তো গর্ভবতী, তোমার স্ত্রী যখন বাচ্চা হবে তখন সে বাচ্চাটা আমাকে দিয়ে দিবা। জিনটার এরকম কথা আমি সরাসরি বলে উঠি, না না, আপনি সব কি বলেন? আমাদের বাচ্চা আপনাকে দিব মানে? আমরা এটা করতে পারবো না। এই কথাটা বলার পর আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আমার স্ত্রীকে সব কথা খুলে বলি। ওদিকে আমার স্ত্রীর স্বপ্নে এসেও জিনটা এসব কথা বলছিল। আমি আমার স্ত্রী একই স্বপ্ন দেখি আর নিজেরা বলা বলি করি, না এতে রাজি হব না। আল্লাহ আমাদের বাচ্চা দিবে, সে বাচ্চাকে আমরা জিনকে দিয়ে দিব, তা তো হতে পারে না। এসব কথা বলে ঠিক করি জিনটা যা বলুক, আমরা রাজি হব না। আমরা জিনের কথায় রাজি হই না। ওদিকে জিনটা রোজ রাতে আমাদের স্বপ্নে আসার বলে, দেখো মতি মিয়া, সুযোগ কিন্তু বারবার আসে না, বড়লোক হবার। আমি তোমাদের যে সোনার পুতুলটা দিব ওটার ওজন কত জানো? তোমাদের হিসেবে 2 কেজি। এই সোনার পুতুল পেলে অল্প সময় ধনী হবা, তখন তোমাদের সবাই সম্মান করবে। বিনিময়ে তোমাদের বাচ্চা আমাকে দিবা। বাচ্চা তো আর একটা হবে না, আমি একটা বাচ্চা নিয়ে গেলে তোমরা আরও বাচ্চা নিও। ওতে আমি লোভ দিব না, ক্ষতিও করব না। ভাবো ভাবো, ভেবে দেখো মতি মিয়া। এরকম কথা রোজ রাতে আমাদের বোঝালে একসময় আমি আমার স্ত্রীর চিন্তা করি, আমরা জিনটার কথায় রাজি হব। আমাদের সোনার পুতুল দিলে আমরা সেটা বিক্রি করে জমা করে সব বাড়িঘর করব। পরে কোনো কবিরাজ ডেকে এনে জিনটাকে মেরে ফেলব। এই চিন্তা করে আমি আমার স্ত্রী রাজি হই। আমরা রাজি হওয়ায় জিনটা আমাদের বলে, শোনো, কালকে মধ্যরাতের দিকে ওই আম গাছের নিচে যাবা, গিয়ে আম গাছের গোড়াটা পরিষ্কার করে পানি ও মাটি দিয়ে একটু লেপে দিবা। এরপর সেখানে একটা মোমবাতি ও 2টো আগরবাতি জ্বালিয়ে দিবা। মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবা। তোমরা ওখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবা হঠাৎ মাটি কাঁপবে আর আস্তে আস্তে মাটি ফেটে বেরিয়ে আসবে একটা সোনার পুতুল। তোমার পুতুলটা নিবা, নিয়ে যা ইচ্ছা করো, কিন্তু মনে রেখো তোমাদের যে বাচ্চাই হোক, ওর বয়স 5 বছর পূর্ণ হলে ওকে আমি নিয়ে যাব। কথাটা বলে জিনটা চলে যায়। এদিকে কথা মতো পরের দিন রাতে আমি আমার স্ত্রী সেই আম গাছের নিচে যাই। ওখানে গিয়ে আম গাছের গোড়া পরিষ্কার করে লেপে দিই। এরপর সেখানে একটা মোমবাতি ও 2টো আগরবাতি জ্বালিয়ে অপেক্ষা করতে থাকি। আমরা কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ মাটি কাঁপতে থাকে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এভাবে একটু চলার পর হঠাৎ মাটির নিচ থেকে মাটি ফেটে সোনার পুতুলটা বেরিয়ে আসে। পুতুলটা বেরিয়ে আসায় আমি আমার স্ত্রী ওটা নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর গোপনে লুকিয়ে রেখে ভাবি কিভাবে বিক্রি করা যায়। এটা দিনের বেলা বিক্রি করতে নিয়ে যাওয়া যাবে না। এই ভাবনা মতো পরের দিন সন্ধ্যার পর আমি আমার স্ত্রী বাজার একটা স্বর্ণকারের দোকানে যাই। সেখানে গিয়ে পুতুলটা দেখিয়ে বলি বিক্রি করব, বাজারে যা দাম আছে তার থেকে একটু কম হলে হবে। আমাদের কথায় দোকানদার সুযোগ বুঝে কম দাম বলে আমাদের, কিন্তু আমরা কত দামে বিক্রি করব না বলে পুতুলটা নিয়ে সেখান থেকে আস্তে আস্তে আসতে থাকি। পুতুলটা নিয়ে আমি আমার স্ত্রী বাড়ির দিকে আসতে থাকি আর বলি, কালকে শহরে যাব,
শহরে গিয়ে এটা বিক্রি করে আসবো। এই ভেবে হাঁটতে থাকি। আমি আমার স্ত্রীর পুতুল নিয়ে বাড়ির দিকে আসার সময় হঠাৎ আমাদের ঘিরে ধরেন 3-4 জন মানুষ, সবাই কালো পোশাক পরা, সবার হাতে হাতিয়ার থাকায় আমরা ভয় পেয়ে যাই। ওদিকে তখন ওরা আমাদের থেকে পুতুলটা নিয়ে চলে যায়। পুতুলটা হারিয়ে আমরা পাগলের মতো হয়ে যাই। সোনার পুতুলিটা নিশ্চয়ই দোকানদারের কাজ, ওর কাছে পুতুলটা কম দামে বিক্রি করেনি বলে ও আমাদের পেছনে ডাকাত লাগিয়ে দিয়েছে। পুতুলটা হারিয়ে আমিও আমার স্ত্রী চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর সে রাতে স্বপ্ন ওই জিনটাকে আবারও দেখি। জিনটাকে দেখে সব খুলে বলে। জিনটা বলে, মতি মিয়া, তোমাদের সাথে চুক্তি মতো আমি সোনার পুতুলটা তোমাদের দিয়েছি, তোমরা ওটাকে আগলে রাখতে পারোনি, এটা তোমাদের ব্যর্থতা। আমি আমার কথা রাখছি, আশা করি তোমরা তোমাদের কথা রাখবা। কথাটা বলে জিনটা চলে যায়। এদিকে তখন আমরা পরিচি পাই, না পেলাম সোনার পুতুল, না পারছি জিনটার থেকে মুক্তি। এভাবে কেটে যায় 6টা মাস। 6 মাস পর আমাদের ছেলের জন্ম হয়, ওর নাম রাখি মিরাজ। মিরাজ জন্ম হবার পর আমরা ভয় থাকি, কিন্তু ছোটবেলায় জিনটা কোনো ঝামেলা করেনি। এভাবে কেটে যায় এক এক করে 5টা বছর। এই 5 বছরে কোনো সমস্যা হয়নি, আমরাও বিষয়টা ভুলে গেছি। কিন্তু হঠাৎ আমাদের সাথে ঝামেলা শুরু হলো। আমাদের ছেলের সাথে ঘটতে থাকলো অস্বাভাবিক ঘটনা। জিনটা ছেলের শরীরে ভর করে ওর রূপে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর আজকে রাতে ওর বয়স 5 বছর হবে, তাই জিনটা আজকে ওকে নিয়ে যাবার কথা বলছে। মদিমের কথা শুনে সালাম দাদু বললেন, হাই হাই, আপনারা এত বড় ভুল কাজ কেমনে করলেন? লোভে পড়ে নিজের ছেলের চিন্তা একবারও করেননি? জিনারা এসবের লোভ দেখায়, ওদের কথায় লোভে পড়ে কতটা নিচে নেমেছেন ভেবেছেন কখনো? কোনো জিন কাউকে কিছু দিলে এটার বিনিময়ে কিছু চায় না। আপনারা দুজন যে ভুল করেছেন, এখন তার শাস্তি ভোগ করুন। সালাম দাদুর কথায় মদিমিয়া ও তার স্ত্রী কান্না ভরা চোখে সালাম দাদুকে অনুরোধ করতে থাকে আর বলে, না বুঝে ভুলটা করেছি, আমাদের পাপের শাস্তি আমাদের ছেলেটার উপর পড়তে দিয়ে না, দয়া করে ওকে বাঁচানোকে সাহায্য করুন। তখন সালাম দাদু আমার দিকে তাকালে। আমি বললাম, বাচ্চা ছেলে, দেখো না কি করা যায়। তখন সালাম দাদু বললেন, আপনাদের ছেলে মিরাজকে আমার সামনে বসান। সালাম দাদুর কথায় শেষ না হতে আমি তখন মতিমিয়ার ছেলেটার উপর জিন বার করলে তখন মতিমিয়ার ছেলেটার রূপ ভয়ঙ্কর হয়ে উঠল। ছেলেটার রূপ ভয়ঙ্কর হয়ে যাওয়ায় মতিমিয়া তার ছেলেকে ধরতে আসলে সালাম দাদু মানা করলেন। সালাম দাদু বাচ্চাটাকে ধরতে মানা করার পর দাদু বাচ্চাটার একটা আঙ্গুল চেপে ধরে সেখানে একটা সুতো বেঁধে দিলেন। মিরাজের হাতে সুতো বেঁধে দেওয়ার পর মিরাজের ভেতর থেকে জিনটা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলেন, কবিরাজ, তোর কত বড় সাহস আমাকে বন্দি করার কথা চিন্তা করছিস? তোর মতো অনেক কবিরাজ আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারিনি। মতিমিয়া ও মতিমিয়ার স্ত্রী আমার সাথে চুক্তি করছে, চুক্তি মতো ওদের ছেলে আমার, আমি আজ ওকে নিয়ে যাব। যদি আমাকে বাধা দিস তো তোকে সহ মেরে ফেলবো। জিনটার কথায় সালাম দাদু বললেন, তোর নাম কি? তখন জিনটা বললেন, আমার নাম ধানুষ। ধানুষ নামে জিনটার কথাই সালাম দাদু বললেন, দেখ মতিমিয়া ও ওনার স্ত্রী আসলে না বুঝতে পেরে তোর সাথে চুক্তি করছে, তুই এদের ছেলেটাকে ছেড়ে চলে যা। তোর সাথে যেহেতু চুক্তি করছে তাহলে অন্যভাবে সেটা মেটাতে তোকে একটা খাসি ছাগল দিয়ে দেব, ছেলে জানের বিনিময়ে এই ছাগলটা নিয়ে চলে যা। সালাম দাদুর কথার জবাবে জিনটা বললেন, কবিরাজ, আমাকে এসব উল্টাপাল্টা বুঝ দিতে আসিস না, আমি এসবে রাজি না। আমার মতিমিয়ার ছেলেকে লাগবে আর সেটা এখনই। আমি এখনই ওকে নিয়ে যাবো আর শয়তানের নামে বলি দিব, নিজেকে শক্তিশালী করব। ওর কথায় দাদু বললেন, এটা কখনো হবে না, আমি থাকতে তুই এই বাচ্চাটাকে কীভাবে নিয়ে যাস দেখি। তোকে শেষবারের মতো বললাম, মিরাজকে ছেড়ে চলে যাবি কিনা। এদিকে তখন জিন রেগে গিয়ে বললেন না। জিনের কথায় সালাম দাদু আর দেরি না করে জিনটাকে তখনই বন্দি করে মেরে ফেললেন। জিন তাকে বন্দি করে মেরে ফেলার পর মতিমিয়াকে বললেন, মতিমিয়া, আমি জিনটাকে বন্দি করে মেরে ফেলেছি, আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা হবে না মিরাজের সাথে। সালাম দাদুর কথায় মতিমিয়া খুশিকে দাদুর হাত ধরবে না পা ধরবে অস্থির। এদিকে এরকম অবস্থায় দাদু বললেন, আমার কাজ জিনপুরি ধরা, মানুষকে সাহায্য করা, আল্লাহর রহমতে আমি এটা করে সামনের করব। আমরা তাহলে এখন আসি কেমন? কথাটা বলে সালাম দাদু আমি মতিমিয়া ও ওনার স্ত্রীর কাছে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম বাড়ি থেকে। আমিও দাদু হাঁটছি। এমন সময় দাদুকে বললাম, দাদু, এরকম ঘটনা তো আগে তো জানা ছিল না। জিন মানুষকে তাদের গুপ্তধন দেখিয়ে বা দিয়ে চুক্তি করে। আজ তুমি না আসলে হয়তো ধানুষ নামে জিনটা মতিমিয়ার ছেলেকে নিয়ে চলে যেত। আমার কথায় দাদু মুচকে এসে বললেন, একটা কথা বুঝছি না রে নিশাদ, মতিমিয়ার ছেলে মেরাজের শরীরে যে জিনটা ভর করেছিল, যাকে আমি বন্দি করে মেরে ফেলতাম,
ওকে তো বেশি শক্তিশালী জিন মনে হলো না, সাধারণ জিন বলে মনে হলো। ও কিভাবে আগের কবিরাজদের মেরে ফেলেছে বা কাউকে বা ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে? সালাম দাদুর কথার জবাবে আমি কিছু বলতে যাব, এমন সময় আশেপাশে গাছগুলো কেমন যেন নড়াচড়া করে উঠল। এই দৃশ্য দেখে সালাম দাদু বললেন, নিশাদ দাঁড়া, আমার পিছনে আয়। সালাম দাদুর কথায় ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম। এমন সময় হঠাৎ করে চারিদিক দিয়ে আমাদের ঘিরে ধরলেন ভয়ঙ্কর রূপ নিয়ে কয়েকটা জিন। জিনগুলো ঘিরে ধরে আমি ভয় পেয়ে দাদুর হাত ধরলাম। এদিকে তখনই আমাকেও সালাম দাদুকে অবাক করে দিয়ে অন্ধকার থেকে আমার সামনে হেঁটে আসলেন একটা ভয়ঙ্কর জিন। সে জিনটা নিচের দিকে ঘোরার মতো, মানে পা থেকে শরীরটা ঘোরার মতো, কিন্তু মাথাটা মানুষের মতো। এটাকে প্রাণী বলবো না জিন বলবো বুঝতে পারছি না। ভয়ঙ্কর সে জিনটা এসে সালাম দাদুর সামনে দাঁড়িয়ে বললেন, সালাম কবিরাজ, তুই কি ভেবেছিস মতি মিয়ার বাড়িতে গিয়ে আমাকে হত্যা করছিস? না, তুই আমাকে হত্যা করতে পারিসনি। তুই যাকে হত্যা করেছিস সে আমার অনুগত জিন ছিল, আর আমি হলাম আসল ধানুষ জিন। আমার নাম ধানুষ। ধানুষ জিনটার কথায় সালাম দাদু আমি অবাক হয়ে গেলাম। ওদিকে তখন ধানুষ জিনটা বললেন, কবিরাজ, তোর মতো আরও অনেক কবিরাজ আসছিল আমার পথে বাধা হয়ে দাঁড়াতে, কিন্তু আমার শক্তির কাছে ওরা টিকতে পারেনি। কাউকে ভয় দেখিয়েছি, কাউকে বা মেরে ফেলেছে। তোর মতো অন্য কবিরাজকে আমি আমার বিষয়ে তেমন কিছু বলিনি, কিন্তু তোকে বলছি। কেন বলছি জানিস? কারণ তোকে কথাগুলো বলার পর মেরে ফেলবো। তোর সময় আর কিছুটা। শোন কবিরাজ, মতি মিয়া ও তার স্ত্রীকে আমি স্বপ্নে দেখিয়েছি। রাতের পর রাত স্বপ্ন দেখিয়ে ওদের লোভে ফেলে রাজি করিয়েছি। আমি মতি মিয়া ও তার স্ত্রীকে সোনার পুতুল দিয়েছি ঠিকই, কিন্তু ওটা আবার কৌশলে আমার কাছে নিয়ে নিয়েছি। সোনার পুতুলটা পাবার পর মতি মিয়া ও তার স্ত্রী বাজার থেকে বাড়িতে ফেরার সময় আমার জিনেরা মানুষের রূপে মতি মিয়ার কাছে যায় আর ওদের ভয় দেখিয়ে সোনার পুতুলটা নিয়ে চলে আসে। আমার জিনেরা আমার পুতুল ফিরিয়ে আনছে, ওনাকে ওদিকে বোকা মতি ভাবছে কোনো ডাকাত দল পুতুলটা নিয়ে গেছে। কথাটা বলে ধানুষ জিন ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বললেন, এটা তো বললাম মতি মিয়ার ঘটনা। আমি এরকম সোনার পুতুলের লোভ দেখিয়ে অনেক গ্রাম থেকে বাচ্চা নিয়ে নিই। এরকম করে মোট 13টা বাচ্চাকে নিয়ে বলি দিয়েছে আমি যদি শয়তানের নামে 20টা বলি দিতে পারি, তাহলে জিন দুনিয়ার রাজত্ব করবো আমি। হাতে গোনা কয়জন জিন পরীর মধ্যে আমার নাম থাকবে? আমি 13টা বাচ্চাকে নিয়ে বলি দিয়েছি, আজকে নিয়ে 14টা হবে, কারণ আজ মতি মিয়ার ছেলেকে নিয়ে বলি দিব। কথাটা বলে ধানুষ জিন ইশারা করলেন, আর তখনই ধানুষ জিনের অনুগত জিন মতি মিয়ার ছেলে মেরাজকে ধরে নিয়ে আসলেন সেখানে। মতি মিয়ার ছেলেকে ধরে নিয়ে আসার পর ধানুষ জিন উল্টো করে মেরাজকে ধরে বললেন, দেখ দেখ মেরা কবিরাজ, আমার পাওনা আমার কাছে। তুই কাটতে পারলি না। একটু পরে ওকে মেরে ফেলবো, তার আগে তোকে আগে হত্যা করব। তুই হয়তো ভাবছিস নিজের শরীর বন্ধ করে আমার থেকে বেঁচে যাবি। না, পারবি না, আমার থেকে বাঁচতে পারবি না। জিনের এরকম কথায় সালাম দাদু কিছু বলার আগে আমি সালাম দাদুকে অবাক করে দিয়ে দাদুর সামনে গিয়ে দাঁড়ালাম। সালাম দাদুর সামনে গিয়ে দাঁড়িয়ে জিনটাকে বললাম, ধানুষ কবিরাজকে ছাড়, পারলে আমাকে স্পর্শ করে দেখা। আমার কথায় সালাম দাদু কিছু বলতে গেলে আমি হাত ইশারা করে বললাম, দাদু ভয় পেও না। কথাটা বলে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ধানুষ জিনকে বললাম, কি হলো, আয়, পারলে আমাকে স্পর্শ করে দেখা। আমার কথায় জিন প্রচণ্ড রেগে আমার দিকে এগিয়ে এসে আমাকে আঘাত করবে, এমন সময় আমার বউ আয়েশা পরে আসলেন সেখানে। আয়েশা এসে ধানুষ জিনকে আঘাত করে ফেলে দিলেন। ধানুষকে আঘাত করে আয়েশা বললেন, কয়েকজন অনুসারী জিন নিয়ে ঘুরে নিজেকে কি মনে করছিস? তুই কোথায় কাকে আঘাত করতে আসছিস এটা তো খোঁজ নেওয়ার দরকার, তাই না? আয়েশাপুরীর স্বামী ও আয়েশাপুরীর বিষয় কি শুনিসনি? তোর মতো শয়তান পূজারী অনেক জিনকে আমি মেরেছি, তোর সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। সোজাসুজি বলছি, মতি মিয়ার ছেলে মেরাজকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। আয়েশাপুরীর কথায় ধানুষ জিন রেগে গড়গড় করতে করতে বললেন, আয়েশাপুরী, তুই কে যে তোর বিষয়ে জানতে হবে? তুই আমাকে আঘাত করলি, আবার আমাকে আদেশ করছিস। আমি তোর কোনো কথা শুনবো না, না ছেড়ে দিব মতি মিয়ার ছেলেকে। ধানুষ জিনের কথায় আয়েশা আবারও ধানুষকে আঘাত করতে গেলে সেখানে থাকা ধানুষ জিনের অনুগত জিনেরা আয়েশাকে ধরে ফেললেন। এদিকে তখন আয়েশা সেই জিনেদের সাথে যুদ্ধ করতে লাগলেন। ওদের সাথে যুদ্ধ শুরু হবার কিছুক্ষণের মধ্যে সবগুলো জিনকে মেরে ফেলেন আয়েশাপুরী। এদিকে তখন ধানুষ জিন মতি মিয়ার ছেলেকে ছেড়ে দিয়ে বললেন, আয়েশাপুরী, আমার কাজে বাধা হয়ে দাঁড়ালি, তাই না? কার সাথে শত্রুতায় জড়ালি জানিস না? আমি তোকে দেখিয়ে দেবো। কথাটা বলে চলে গেলেন ধানুষ জিন। এদিকে তখন আয়েশাপুরী অদৃশ্য হয়ে বললেন, দাদু, পেছনে থেকে দেখো, মতি মিয়া ও ওনার স্ত্রী আসছে। ওদের ছেড়ে হারিয়ে যাওয়া হয়তো আবারও তোমাদের কাছে যাচ্ছে। যাও, আগে ওদের ছেলেকে ওদের কাছে ফিরে দাও, দিয়ে ওদের 3জনের শরীর বন্ধ করে দাও।
আয়শাপুরীর কথা মতো সেটাই করা হলো। মিরাজকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলাম। এদিকে তখন মতি মিয়া ও ওনার স্ত্রী দৌড়ে এসে অবাক হয়ে বললেন, আরে আমাদের ছেলে এখানে। আমাদের মিরাজ হারিয়ে গিয়েছিল বলে আপনাদের কাছে যাচ্ছিলাম, কিন্তু পথে আমাদের ছেলেকে পাবো ভাবতে পারিনি। ওকে কোথায় কিভাবে পেলেন? তখন সালামতা তো বললেন, ওকে কিভাবে পাইছি এটা জানানো যাবে না। আমি আপনাদের শরীর বন্ধ করে দিচ্ছি, আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না। কথাটা বলে সালাম দাদু মতি মিয়া ওনার স্ত্রী সহ মিরাজের শরীর বন্ধ করে দিলেন। এরপর ওদের চলে যেতে বলায় মতি মিয়া ওনার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাবার পর আয়শা আমাদের সামনে আসলেন। তখন তিনজনই গল্প করতে করতে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়ির দিকে হাঁটছি, এমন সময় দাদু বললেন, জানো আয়শা, আজকে নিশাদ অনেক সাহস দেখিয়েছে। দাদুর কথায় আয়শা আমার দিকে তাকালে আমি মুচকি এসে বললাম, আরে দাদু, আমি তো জানতাম জিনটা আমাকে কিছু করার আগে আয়শা আমার কাছে আসবে। আয়শা না থাকলে তো ভয়ে যেতাম না। তখন আয়শা বলল, ধানুষ একটা খারাপ জিন। এসব শয়তান পূজারী জিনেরা খারাপ ও নিষ্ঠুর হয়। দাদু, জানি না ধানুষ আমাদের কাছে আর আসবে কিনা। আশা করে আসবে না, তবু আপনি সাবধানে থাকবেন, কেমন? আয়শা কথায় সালাম দাদু রাজি হয়ে বললেন, আমি সাবধানে থাকি সবসময়, আর আমাকে নিয়ে চিন্তা করো না। ও আমার সামনে আরেকবার আসলে ওকে বন্দি করে রেখে দেব। দাদুর এমন কথায় আয়শা হাসতে হাসতে বললেন, আপনি তো সালাম কবিরাজ, আপনি তো পারবেন। এইসব বিষয়ে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গ্রামে। গ্রামে আসায় দাদু বললেন, নিশাদ, যা তোরা বাড়িতে যা, আমি তাহলে আমার বাড়িতে গেলাম, কেমন? কথাটা বলে সালাম দাদু চলে গেলে আমিও আয়শা দুজনে চলে গেলাম আমাদের বাড়িতে। আমিও আয়শা বাড়িতে যাবার পর মা বলল, নিশাদ, কোথায় গিয়েছিলি? সেই যে বিকেলে বের হলি, বাড়িতে ফেরার কোনো খবর নেই। মাই সালাম দাদুর কাছে বাইরে গিয়েছিলাম একটু। আমার কথায় মা বলল, সালাম চাচার সাথে ঘোরাঘুরি করে জিনপুরি দেখে বেড়াস, পরে যদি সমস্যা হয়। মায়ের কথায় মুচকি এসে বললাম, সমস্যা হলে হবে, আমার পরিবউ তোমার বৌমা আছে না, ও থাকতে চিন্তা কিসের? কথাটা বলে চলে গেলাম আমি। এদিকে আয়শা আমার জন্য খাবার নিয়ে ঘরে আসলেন। খাবার নিয়ে এসে আমি বসে খেতে খেতে বললাম, বসো এখানে। আমার কথা আয়শা পাশে বসলে ওকে খাইয়ে দিয়ে বললাম, মা বাবা খেয়েছেন? তখন আয়শা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তখন ওকে আবারও খাইয়ে দিয়ে আমি খেতে খেতে বললাম, ইয়ামিন কোথায়? ইয়ামিন তো ঘুমাইছে ও দাদির রুমে। আয়শা কথা আমি আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। ওদিকে আয়শাও না খাওয়া শেষ করলো। খাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আয়শার ডাকে ঘুমিয়ে গেল। আয়শা ডাকছে আর বলছে, এই নিশাদ, তোর মামা আসছে, যা ওঠো। কথাটা বলে আয়শা অদৃশ্য হয়ে গেলেন। কারণ আয়শা পুরি আমার বউ, এটা শুধু মা বাবা ও সালাম দাদু জানে না, অন্য কেউ জানে না। সবাই জানে আমি গোপনে বিয়ে করেছি। এরপর আমার ছেলে ইয়ামিনের জন্ম হয়েছে, এরপর ওর মা মারা গেছে। যাই হোক, আয়শা থেকে ঘুম থেকে উঠে পাশের ঘরে গিয়ে দেখলাম আমার ছোট মামা মায়ের সাথে বসে বসে গল্প করছে। আমাকে দেখে মামা বলল, নিশাদ, উঠছিস? আচ্ছা শোন না, তোদের গ্রামের কবিরাজ আছে না, কি যেন নাম, সালাম কবিরাজ, তুই যে ওনার সাথে ঘুরছিস, ওনার বাড়িতে নিয়ে চলতো আমাকে। মামার কথা আমি একটু অবাক হয়ে বললাম, মামা, সালাম দাদুকে তোমার কি দরকার? আমার কথা জবাবে মামা বললেন, তোর মামিকে জিনে ধরেছে, জিন ছাড়াতে হবে। এতদিন তো কোনো সমস্যা হয়নি, হঠাৎ কালকে রাতে কি যেন হলো, মাঝরাতের দিকে উঠে চিৎকার করতে লাগলো। ছেলেদের কণ্ঠে কথা বলছিল তোর মামি। শুধু তাই না, ওর চোখগুলো সাদা হয়ে গেছিল। এরকম অবস্থা দেখে আমরা তোর মামিকে বেঁধে রাখছিলাম, এখন অসুস্থ অবস্থায় শুয়ে আছে, ঘরে আটকে রাখছি, চল চল কবিরাজের বাড়িতে যাই। মামার কথা আমি বললাম, মামা একটা কাজ করো, তুমি বাড়িতেই থাকো, মায়ের সাথে গল্প করে খাওয়া দাওয়া করো, তোমার কষ্ট করতে হবে না। আমি সালাম দাদুর বাড়িতে গিয়ে ওনাকে নিয়ে যাব তোমাদের বাড়িতে। আমার কথায় মামা বলল, আচ্ছা ঠিক আছে, তুই কবিরাজকে নিয়ে আসিস বাড়িতে, আমি তাহলে একটু পর বাড়িতে চলে যাব, কেমন? মামার কথায় রাজি হয়ে হাত মুখ ধুয়ে আসলাম। এসে মামা সহ খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে ঘরে এসে আয়শা কিছু বলার আগে আয়শা বলল, সব শুনেছি, তুমি সালাম দাদুর বাড়িতে গিয়ে ওনাকে নিয়ে মামা বাড়িতে যাও, আমি অদৃশ্যভাবে থাকবো তোমাদের আশেপাশে। আয়শার কথা মতো সেটাই করলাম। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। আমাকে দেখে ওদিকে দাদু বললেন, কি রে, কি খবর, হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে? দাদুর কথা জবাবে ওনাকে বললাম, সকাল সকাল কি সাধে আসছি, চলো তোমাকে নিয়ে আমার নানা বাড়িতে যেতে হবে। আমার ছোট মামার স্ত্রী মানে মামিকে জিনে ধরেছে। মামিকে জিনে ধরায় সবাই বেঁধে ঘরে বন্দি করে রাখছে। মামা সকালে বাড়িতে এসে আমাকে নিয়ে তোমার কাছে আসতে চাইলো, পরে আমি মামাকে বাড়ি যেতে বলে তোমার কাছে আসলাম। বুঝতে পারছো আয়শার বিষয়ে অন্য কেউ জানে না, নাইলে আয়শা এতক্ষণে গিয়ে মামিকে ধরা জিনটা আর 12টা বাজিয়ে দিয়ে আসতো। আমার সাথে চলো, আমরা যাই, আশেপাশে থাকবো বলছিলে। তখন দাদু বলল, খাবারটা খেয়ে যাই, বস, দুজন একসাথে খাই। না দাদু, আমি এখনই খেয়ে আসলাম,
তুমি খাও, আমি অপেক্ষা করছি, সমস্যা নেই। আমার কথায় সালাম দাদু খেতে খেতে বললেন, তুই আমার কাছে আসে ভেবেছিলাম ধানুষ জিন কোনো সমস্যা করছিল কিনা, কিন্তু তোর মামির কথা বলবি ভাবতে পারিনি। না দাদু, ধানুষ জিন মনে হয় আর আসবে না। আয়শা আসছে না, ওর ভয়ে হয়তো আর আসতে পারে, নাও আসতে পারে। এইভাবে দাদুর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। ওদিকে ততক্ষণে দাদুর খাওয়া হয়ে গেল। দাদুর খাওয়া শেষ হওয়ায় আমরা রওনা করলাম আমার নানা বাড়ির দিকে। গল্প করতে করতে একসময় পৌঁছে গেলাম নানা বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম মা ও মামা ওরা পৌঁছে গেছে। এদিকে আমি সালাম দাদুকে নিয়ে যাওয়ায় মামা বলল, নিশাত, ওনাকে নিয়ে আমার ঘরে গিয়ে বস। তখন আমার ঘরে বসে দাদু বললেন, নিশাত, তোর মামিকে আমার সামনে নিয়ে আসতে বল। দাদুর কথায় মামিকে নিয়ে আসা হলো ওখানে। ওদিকে তখন দাদু বললেন, ওনাকে বেঁধে রাখছেন কেন, ওনার হাতের বাঁধন খুলে দিন। দাদুর কথা মতো তাই করা হলো, মামির হাতের বাঁধন খুলে দেয়। দাদু গ্লাসে পানি পুড়ে মামিকে দিয়ে বললেন খেতে। দাদুর কথা মতো আমি পানিটুকু খেলাম। তখন সালাম দাদু মামিকে বললেন, আচ্ছা মা, তুমি কি কিছু দেখছো? দাদুর কথায় জবাবে মামি বললেন, হ্যাঁ, গত রাতের 12টা কি 1টা হবে এরকম একটা সময় বাথরুমে যাবার জন্য বের হই। আমি বের হয়ে বাথরুমে সেরে ঘরে আসার সময় আমাদের বারান্দায় ওখানে একটা ভয়ঙ্কর অবয়ব দেখতে পাই। সে ভয়ঙ্কর অবয়বটা আমার দিকে তাকিয়ে হাসছিল। ওটাকে দেখে আমি চিৎকার দিয়ে ঘরে আসি। এরপর আমার কিছু মনে নেই। বাড়ির লোকেরা বলছে আমার শরীরে নাকি জিন ভর করেছে। আমার মনে হয় আমি যেটাকে দেখছি সেটাকে আমাকে ভর করেছে। মামির কথায় সালাম দাদু বললেন, বুঝতে পারছি, আচ্ছা তুমি আমার সামনে বসো। দাদুর কথায় মামি দাদুর সামনে বসলে সালাম দাদু জিনটাকে হাজির করার চেষ্টা করলেন, কিন্তু সে জিনটা মামির শরীরে হাজির হলেন না। এদিকে তখন আয়শাপুরি অদৃশ্যভাবে দাদুকে বললেন, দাদু, এখন দিন ওই জিনটাকে অনেক দূরে আছে, আপনারা অপেক্ষা করে সন্ধ্যার পর আবার চেষ্টা করবেন। আর হ্যাঁ, মামিকে ধরা জিনটা সাধারণ কোনো জিন না, মামিকে সরাসরি জিন সর্দার ধরেছে, বিষয়টা গুরুতরভাবে দেখবেন। কথাটা বলে আয়শাপুরি চলে গেলেন। এদিকে তখন সালাম দাদু বললেন, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, সন্ধ্যার পর জিনটাকে হাজির করতে পারবো। এখন দিন হওয়ায় হাজির হচ্ছে না। দাদুর কথা মতো সবাই রাজি হলেন। তখন আমার দুপুরের খাবার খেয়ে নানা বাড়িতে দিনটা কাটিয়ে দিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত হলে দাদুকে আবারও মামিকে নিয়ে বসলেন। মামিকে নিয়ে রাতে বসার পর দোয়া কালাম পড়ে মামির শরীরে ফু দিতে লাগলেন। এভাবে একটু সময় চলে যাওয়ার পর হঠাৎ মামির শরীর কাঁপুনিতে উঠলেন, আর মামির শরীরে এসে উপস্থিত হলেন জিনটা। জিনটা মামির শরীরে উপস্থিত হয়ে পুরুষ কণ্ঠে বলে উঠলেন, আমাকে কেন হাজির করলি কবিরাজ, তোর কি জানের মায় নেই? জিনটার এরকম কথায় কোনো তোয়াক্কা না করে দাদু বললেন, কে তুই, এই মেয়েটাকে ধরলি কেন? তখন সেই জিনটা বললেন, কেন ধরেছি শুনবি? তাহলে শোন, ওকে আমার ভালো লাগছে, বিয়ে করব। শুধু বিয়ে করব না, ওকে আমার জিন রাজ্যে নিয়ে যাব। তুই আমাকে বাধা দিলে ওকে নিয়ে যাব, বাধা না দিলেও নিয়ে যাব। তুই আমার কিচ্ছু করতে পারবি না, চলে যা এখান থেকে। জিনটা কথায় সালাম দাদু বললেন, কে কার কিছু করতে পারে কিনা সেটা সময় বলবে, তুই মেয়েটাকে ছেড়ে চলে যা। মেয়েটা বিবাহিত, ওর স্বামী আছে, ওর সংসার আছে, এসব কিছু জেনেও তুই ওকে ধরলি, বিয়ে করার কথা চিন্তা করলি, চলে যা এখনই। দাদুর কথার জবাবে সে জিনটা বলল, না যাব না, কি করবি কর, তোর কত বড় ক্ষমতা আছে দেখা, তুই জানিস আমি কে? আমাকে সাধারণ কোনো জিন ভাবিস না, আমি হলাম জিন সর্দার। আমার অনুগত 1 2 না 20,000 জিন আছে। আমি 20,000 জিন যদি তোর পেছনে লাগিয়ে দিই তাহলে তোর অবস্থা কী হবে ভাব। জিনটা কথায় সালাম দাদু জমজমের পানি বের করে দোয়া পরে জিনটার শরীরে, মানে মামির শরীরে ছিটিয়ে দিলেন। এদিকে তখন জিনটা রেগে গিয়ে বললেন, কবিরাজ, তুই সোজাভাবে কথা শোন, মানুষ না, তোর আমার শক্তির বিষয়ে কোনো ধারণা নেই, দেখ এখন কি করি। কথাটা বলে সেই জিন সর্দার মামির শরীর থেকে বেরিয়ে সরাসরি আমাদের সবার সামনে আসলেন। জিন সর্দার তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে আসায় আমার বড় মামা, বড় মামি, ছোট মামা, আমার মা সবাই ভয় কাঁপতে লাগলেন। তখন সালাম দাদু বললেন, কেউ ভয় পাবেন না, আমাদের কিছু করতে পারবে না। সালাম দাদুর কথায় জিন সর্দার বললেন, কিছু করতে পারবে না তাই না? দেখ কবিরাজ, আমার খেলা দেখ। কথাটা বলে জিন সর্দার সবার দিকে তাকালেন। এদিকে তখন সালাম দাদুকে অবাক করে দিয়ে আমি, আমার মা, বড় মামা, বড় মামি, ছোট মামা সবার শরীরে জিন ভর করলেন। তখন সবাই কাঁপুনি দিতে লাগলাম আর হাসতে লাগলাম। হঠাৎ সবার শরীরে জিন ভর করায় জিন সর্দার বললেন, কবিরাজ, এখন বাচ্চা দেখি কাকে বাঁচাতে পারিস। কথাটা বলে জিন সর্দার আবার আমার দিকে তাকালে সবাই ঘর থেকে বেরিয়ে যেদিকে পারল দৌড়াতে লাগলেন। এরকম অবস্থা দেখে সালাম দাদু পড়লেন এক বিপদে, কাকে ছেড়ে কাকে বাঁচাবেন, কাকে ধরবেন, কোনো উপায় না পেয়ে সালাম দাদু বড়বাবু জিনকে ডাকতে লাগলেন।
এদিকে আয়েশা পরি অদৃশ্যভাবে ছিলেন। আমরা সবাই দৌড়ে পালালে আয়েশা শুরুতে আমাকে ধরেন আর আমার শরীরে ভর করা জিনটাকে মেরে ফেললে তখন আমি স্বাভাবিক হলাম। এরপর আয়েশা মাকে ধরলেন আর স্বাভাবিক করলেন। ওদিকে সালাম দাদু ডাকে বড় বাবা জিন আসলে বড় বাবা জিন ও আয়েশা পরি মিলে মামা মামিদের আবার স্বাভাবিক করেন। সবাই আবার স্বাভাবিক হওয়ায় এদিকে জিন সর্দারের অনুগত শত শত জিন আয়েশা পরি ও বড় বাবা জিনের সাথে যুদ্ধ করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে যুদ্ধ চলার পর আয়েশা পরি ও বড় বাবা জিন মিলে জিন সর্দারের জিনদের মেরে ফেলে। ওদিকে তখন আমার ছোট মামা ঘরে গিয়ে দেখেন ছোট মামি ঘরে নেই। তখন জিন সর্দার মামির শরীর থেকে বেরিয়ে গেলে মামি অজ্ঞান হয়েছিলেন। মামিকে ঘরে খুঁজে না পেয়ে মামা বাইরে বেরিয়ে সালাম দাদুকে উদ্দেশ্য করে বললেন, সর্বনাশ হয়ে গেছে, আমার বউকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট মামার কথায় সবাই আলো জ্বালিয়ে চারিদিকে খুঁজতে থাকে। এদিকে তখন অদৃশ্যভাবে আয়েশা আমাকে বলেন, নিশাত, মামিকে খুঁজে লাভ নেই, মামিকে জিন সর্দার ধরে নিয়ে গেছে। আমরা তো যুদ্ধ করছিলাম, এই সুযোগে জিন সর্দার মামিকে ধরে নিয়ে গেছে তার প্রাসাদে। সবাইকে বলো খোঁজাখুঁজি না করতে, সবাইকে নিয়ে ঘরে যাও। আমিও বড় বাবা জিন এখনই যাচ্ছি জিন সর্দারের কাছে। কথাটা বলে চলে গেলেন আয়েশা পরি। এদিকে তখন আমি সালাম দাদুকে সব খুলে বললাম। তখন সালাম দাদু আমার মামাদের বুঝিয়ে বললেন। দাদু বললেন, দেখুন, নিশাদের ছোট মামিকে জিন সর্দার ধরে নিয়ে গেছে, আপনারা চিন্তা করবেন না, আমি আমার সাথে থাকা জিনকে পাঠিয়ে দিয়েছি, আল্লাহ রহমত উনি নিশাদের মামিকে নিয়ে আসবে। সালাম দাদুর কথায় সবাই চিন্তিত হয়ে অপেক্ষা করতে লাগলেন। ওদিকে বড় বাবা জিন ও আয়েশাপুর জিন রাজ্যে চলে যাওয়ায় সেই জিন সর্দার বললেন, আয়েশাপুরি তুমি আসছো, তোমার অপেক্ষায় ছিলাম, আসো আসো। এদিকে তখন আয়েশা বললেন, আপনি আমার অপেক্ষা কেন করছিলেন জানি না, আমি শুধু এটা জানি আমি মামিকে এখান থেকে নিয়ে যাবার সমস্যা নেই, তোমাকে দিয়ে দিব, আমার আসল উদ্দেশ্য তোমাকে আমার এখানে নিয়ে আসা। জিনটার কথা আয়েশা বললেন, মানে কি, আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? তখন জিন সর্দার বললেন, তুমি ভাবছো তোমার স্বামীর মামিকে আমি নিয়ে আসছি বিয়ে করতে? না, ওটা আমার আসল উদ্দেশ্য না। আমি পছন্দ করি, বিয়ে করব, কিন্তু ওনাকে না, তোমাকে। আমি তোমাকে এখানে নিয়ে আসার জন্য তোমার মামিকে ধরে নিয়ে আসছি। আমি তোমার মামিকে ছেড়ে দিব, বিনিময়ে আমাকে বিয়ে করো। জিন সর্দারের কথায় এরকম কথা এসে রেগে গিয়ে বললেন, সর্দার, আপনি জিন সর্দার, আপনাকে সম্মান করে বলছি মামিকে ছেড়ে দিন আর আমাকে বিয়ে করার আশা ভুলে যান। আমি বিবাহিত, নিষেধ আমার স্বামী থাকতে আমি কোনো বিয়ে করব না, এসব চিন্তাও আমি করি না। আপনি মামিকে ছেড়ে দিন, মিছিমিছি আপনার সাথে ঝামেলায় জড়াতে চাই না। তখন জিন সর্দার বললেন, ভালো করে ভেবে বলো, আমাকে বিয়ে করবে না? আয়েশা বললেন, না, করব না। তখন জিন সর্দার বললেন, তোমার স্বামীর জানের বিনিময়ে না? জিন সর্দারের এরকম কথায় আয়েশা রেগে গিয়ে বললেন, কি, এ কথার মানে কি? তখন জিন সর্দার বললেন, মানে খুবই সহজ। কথাটা বলে জিন সর্দার ইশারা করে জিন সর্দারের অনুগত জিনেরা আমাকে ধরে নিয়ে গেলেন। আমাকে ধরে নিয়ে যাওয়া আয়েশা রাগ করে বললেন, সর্দার, আপনি এবার বেশি বাড়াবাড়ি করছেন, এখনই ছেড়ে দিন আমার স্বামী ও আমার মামিকে। আয়েশার কথা জবাবে জিন সর্দার বললেন, ছেড়ে দেব, বিনিময়ে আমাকে বিয়ে করো। বিয়ে করবে নাকি তোমার মামিও তোমার ভালোবাসার স্বামীকে মেরে ফেলবো? জিন সর্দারের কথা আয়েশা রেগে গিয়ে সরাসরি জিন সর্দারকে আঘাত করতে লাগলেন। জিন সর্দারকে আঘাত করতে দেখে তার অনুগত হাজার হাজার জিন আয়েশাপুরীর উপরে ঝাঁপিয়ে পড়লেন। এদিকে তখন আয়েশাপুরী ও বড় বাবা জিন শুরু করলেন এক মহাযুদ্ধ। হাজার হাজার জিনের সাথে যুদ্ধ করে চলছে আয়েশাপুরী ও বড় বাবা জিন। আয়েশাপুরী যুদ্ধ করার সময় ফাতেমাপুরীকে স্মরণ করলেন। ফাতেমাপুরীকে একদিন আয়েশাপুরী সাহায্য করেছিলেন, তখন থেকে ফাতেমাপুরীর সাথে আয়েশাপুরীর বন্ধুত্ব। আয়েশাপুরীর সাথে ফাতেমাপুরী এসে ওই জিন সর্দারের জিনদের সাথে যুদ্ধ করতে লাগলেন। এভাবে কেটে গেল প্রায় একটা ঘন্টা। এক ঘন্টার মধ্যে শত শত জিনকে মেরে ফেললেন ফাতেমাপুরী, বড় বাবা জিন ও আয়েশাপুরী। শত শত জিনকে মেরে ফেলার পর আয়েশাপুরী আবারও জিন সর্দারের কাছে গিয়ে ধরলেন। তখন শুরু হলো জিন সর্দার ও আয়েশাপুরীর যুদ্ধ। ওদের যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আয়েশাপুরী জিন সর্দারকে আঘাত করতে করতে দুর্বল করে ফেললেন। জিন সর্দারকে দুর্বল করলে আয়েশা বললেন, সর্দার, তোর তো সময় শেষ, তোকে এখনই মেরে ফেলবো। আয়েশাপুরীর কথায় জিন সর্দার এক অবাক করা কথা বললেন, যেটা শুনে আয়েশাপুরী সহ সবাই অবাক হয়ে গেলেন। জিন সর্দার বললেন, আয়েশাপুরী, আমাকে মারবেন না, আমি আপনাকে সব সত্যিটা খুলে বলছি। আসলে আমি আপনার মামি বা আপনাকে বিয়ে করার জন্য এসব করিনি, আমাকে সব করতে বাধ্য করা হয়েছে। জিন সর্দারের কথা আয়েশা বললেন, মানে এখন আবার কি গল্প বলছেন? সত্যি করে বলেন, আসল ঘটনা কি? কোথায় কি করতে বাধ্য হয়েছেন, কার কথায়? তখন জিন সর্দার বললেন, আমাকে এসব করতে বাধ্য করেছে ধানুষ জিন। ধানুষ জিনের সাথে আপনার শত্রুতা হয়েছে, আপনি ধানুষ জিনের কাজে বাধা দিয়ে আর ওকে আঘাত করায় ধানুষ জিন বুদ্ধি করে কালো জাদুর মাধ্যমে আমার স্ত্রীকে বন্দি করে ফেলে।
ধানুষ জিন আমার স্ত্রীকে বন্দি করে, কারণ আমার অনুগত 20,000 জিন আছে। 20,000 জিন থাকায় আমি শক্তিশালী। আমার স্ত্রীকে বন্দি করার পর ধানুষ জিন সব প্ল্যান করে আমাকে তোমার স্বামীর মামির কাছে পাঠায় তোর মামিকে ভর করতে। আমি আপনার মামিকে ভর করলে জানি আপনি আসবেন, সালাম কবিরাজ আসবে। ধানুষ জিনের কথা মতো প্ল্যান মতো আমি আমাদের মামিকে, আপনাদের মামিকে ধরি, তারপর আমার কাছে নিয়ে আসি। এরপর আসেন আপনি। জিন সর্দারের কথা আয়েশা বললেন, আচ্ছা বুঝলাম, ধানুষ জিনের সাথে আমার শত্রুতা, তাহলে আপনাকে দিয়ে আমার মামির শরীরে ভর করালো কেন? আপনি মামিকে বিয়ে করার কথা বলে ধরে নিয়ে আসলেন কেন? তখন জিন সর্দার বললেন, আপনিও সালাম কবিরাজ যেন আমাকে নিয়ে ব্যস্ত থাকেন। আমি আপনার মামিকে ধরেছি, আপনি আমার কাছে আসছেন, আমার জিনদের সাথে যুদ্ধ করেছে। এই যে আপনি এদিকে ব্যস্ত, ওদিকে ধানুষ জিন আপনার হাতের ছেলেকে ধরে নিয়ে গেছে। ধানুষ জিন আপনার ছেলেকে বুলি দিয়ে মেরে ফেলবে। এতক্ষণ হয়তো বুলি দিয়ে কি দিয়েছে, কি দিবে। আমাকে মাফ করবেন আয়েশা পরি, আমি ধানুষ জিনের কথায় বাধ্য হয়ে আপনার সাথে এতক্ষণ এসব করলাম। কখনো বা আপনাকে বিয়ে করতে চাইলাম, কখনো বা আপনার মামিকে। এসব সময় কাটানোর জন্য ধানুষ জিন যেন আপনার ছেলেকে হত্যা করার সুযোগ পায়। আপনি চলে যান, আপনার ছেলেকে বাঁচান, পারলে আমার স্ত্রীকে ধানুষ জিনের হাত থেকে বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েন। জিন সর্দারের কথা আয়েশা পরীর মাথা খারাপ হয়ে গেলেন। তাহলে এটাই ছিল আসল প্ল্যান। জিন সর্দারের কথায় আয়েশা এক মুহূর্ত দেরি না করে সোজা চলে আসলেন আমাদের বাড়িতে। বাড়িতে এসে দেখলেন বাবা জ্ঞান হারিয়ে পড়ে আছে। ঘরে আমাদের ছেলে ইয়ামিন কোথাও নেই। ছেলে ইয়ামিনকে কোথাও না দেখে আয়েশা আবারও ফিরে আসলেন আমাদের কাছে আর আমাকে বললেন, নিশাত, তোমাকে আর মামিকে নানা বাড়িতে রেখে ধানুষ জিনের কাছে যাচ্ছি, তুমি মামিকে নানা বাড়িতে পৌঁছে দিয়ে মাকে নিয়ে সোজা বাড়িতে চলে যাও, বাবা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। কথাটা বলে আয়েশা পরি আমাকেও মামিকে নানা বাড়ি রেখে এসে আয়েশা পরি, বড় বাবা ফাতেমা পরি সবাই চলে গেলেন ধানুষ জিনের কাছে। ধানুষ জিনের কাছে গিয়ে দেখলেন ধানুষ জিন সবকিছু রেডি করে হাতে একটা তলোয়ার নিয়ে আমাদের ছেলে ইয়ামিনের গলায় ধরে তন্তর মন্ত্র পড়ছে। এরকম অবস্থায় আয়েশা পরি চিৎকার দিয়ে বলে উঠলেন, ধানুষ থেমে যা, আমার ছেলেকে ছেড়ে দে, তলোয়ার সরা। আয়েশা পরির কথায় ধানুষ জিন কোনো উত্তর না দিয়ে তন্ত্র মন্ত্র পড়ে যাচ্ছে। এদিকে তখন আয়েশা চিৎকার দিয়ে বললেন, ধানুষ এসব বন্ধ কর, নইলে তোর জীবন থাকবে না, এখানে শেষ করে দিব তোকে। আয়েশা পরির কথায় উপায় না পেয়ে চোখ খুলে ধানুষ জিন বললেন, আয়েশা পরি, তুই শেষমেশ আমার কাছে পৌঁছে গেলি। ওই জিন সর্দারকে তোকে আটকাতে পারলো না, ওর বউকে আটকে রেখে ওকে একটা কাজ দিলাম, সেটাও ঠিকমতো করতে পারলো না। তুই আয়েশা পরি এখানে আসছিস, কিন্তু এতে কোনো লাভ নেই, তুই আমার কিছুই করতে পারবি না। এই যে আমি তোর ছেলেকে নিয়ে আমার চারিদিকে একটা গোলবৃত্ত এঁকে রাখছি, দেখছিস, তুই এই গোলবৃত্তের ভেতরে আসতে পারবি না। শুধু তুই তোর মতো হাজারো জিন পরে আসলে এই গোলবৃত্তের ভেতরে ঢুকতে পারবে না। ধানুষ জিনের কথা আয়েশা পরি বৃত্তের ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পারলেন না। তখন বড় বাবা জিন ও ফাতেমা পরি ওরাও চেষ্টা করে ব্যর্থ হলেন। এদিকে তখন ধানুষ জিন ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বললেন, কি বলেছিলাম না এখানে ঢুকতে পারবি না? এখন দেখ, নিজের ছেলেকে বলি হতে দেখ। মতিমিয়া ছেলেকে আমাকে দিবে এই চুক্তি করেছিলাম, কিন্তু তোর কারণে আমার চুক্তি করা মতিমিয়া ছেলেকে আনতে পারিনি। মতিমিয়ার ছেলেকে আনতে পারিনি তাতে কি? তোর ছেলেকে এনেছি, তুই তো জিন জাতি, এখন জিনের ছেলেকে বলি দিব। ধানুষের কথা আয়েশা বললেন, না ধানুষ, এটা করিস না, ছেড়ে দে আমার ছেলেকে, আমাকে যা ইচ্ছা কর। তখন ধানুষ বলেন, তোকে তো করব, তোকে ছেড়ে দিব না, তার আগে তোর ছেলেকে বলি দেই। ধানুষ জিনের কথা আয়েশা বললেন, বলি দিয়ে যাবি কোথায়, কোন দিকে যাবি? আয়েশা পরির কথা বুঝতে না পেরে ধানুষ বলল, মানে যাবো কোথায় মানে? তখন আয়েশা পরি বললেন, আমার এই গোলবৃত্তের ভেতরে ঢুকতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমি তো গোলবৃত্তের বাইরে আছি। তুই আমার ছেলেকে বলি দিয়ে কি গোলবৃত্ত থেকে বের হবি না? কতক্ষণ থাকবি বৃত্তটার ভেতরে? তুই বৃত্তের ভেতরে আসলেই তোকে ভয়ঙ্করভাবে মেরে ফেলবো। আয়েশা পরির কথায় এবার চিন্তায় পড়ে গেলেন ধানুষ জিন। আয়েশা পরির কথায় বিপদ বুঝতে পেরে আগে সেটা থেকে করা কিছু জিনকে আদেশ করলেন ধানুষ জিন। ধানুষ জিনের আদেশে তার অনুগত কয়েকটা জিন এসে বড় বাবা জিন, ফাতেমা পরি, আয়েশা পরি এদেরকে আঘাত করতে লাগলেন। ওদের আঘাতে আয়েশা পরি, ফাতেমা পরি, বড় বাবা জিন এরা যে বসে থাকবে তা তো হবে না। ওরা আঘাত করায় আয়েশা এবার একাই সবার সাথে যুদ্ধ করতে থাকে আর জিনদের মেরে ফেলতে থাকে। আয়েশা পরি জিনদের সাথে যুদ্ধ করছে, এদিকে এমন সময় ধানুষ জিন সুযোগ বুঝে সেখান থেকে পালাতে থাকে। ধানুষকে পালাতে দেখে আয়েশা পরি ওর পিছু নেয় আর এক সময় ধানুষ জিনকে ধরে ফেলে। ধানুষ জিনকে ধরে ফেলার পর কোনো কথা না বলে একের পর এক আঘাত। ওদিকে জীবন বাঁচাতে ধানুষ জিন চিৎকার করে আয়েশার কাছে মাফ চাইতে থাকে, কিন্তু আয়েশা ধানুষ জিনকে তার আর পালানোর সুযোগ না দিয়ে ওখানেই মেরে ফেলে। ধানুষ জিনকে মেরে ফেলার পর শান্ত হয়ে আমাদের ছেলেকে নিয়ে সবাই ফিরে আসে আমাদের বাড়িতে। ওদিকে মানুষ মারা যাওয়ায় জিন সর্দারের বউ যাকে বন্দি করে রেখেছিলাম তিনি মুক্ত হয়ে জিন সর্দারের কাছে ফিরে যান।
আয়শাপুরী ফাতমাপুরে বড় বাবা জিন আমাদের বাড়িতে আসার পর ফাতমাপুরে বড় বাবা জিন চলে যায়। ওরা চলে যাবার পর আয়শা বলেন, আমি কি আমাদের ইয়ামিনকে কোলে নেই? এদিকে তখন আয়শা জিজ্ঞাসা করে, নিশাদ বাবার কি অবস্থা? তখন আয়শা ওকে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। বাবাকে ডাক্তার দেখিয়েছে, বাবার জ্ঞান ফিরেছে, এখন উনিও ঘুমিয়েছেন। আমার কথা আয়শা খুশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আর বললেন, ধানুষকে মেরে ফেলেছে। সালাম দাদুকে নিয়ে তোমরা মামাদের বলাও এখান থেকে আল্লাহর রহমতে মামির সাথে আর কিছু ঘটবে না। আয়শার কথা মতো সেটাই করলাম। পরের দিন সালাম দাদুকে নিয়ে মামাদের বললাম। এরপর থেকে মামির সাথে আমাদের সাথে আর কিছু ঘটেনি। প্রিয় লিসেনার, এই গল্প থেকে কি শিক্ষা পাই? অতি লোভে ভালো না, লোভ মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। আমরা সবাই লোভ থেকে দূরে থাকবো ইনশাল্লাহ। আজকে আয়শাপুরীর 26তম গল্প কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আয়শাপুরীর 27তম গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।